Dear audience, welcome to my channel Accounting School. আজকে আমরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 5 প্রিপেয়ারিং বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মূলত দুইটা টপিক পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট। একটা টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স ফেলস টু ব্যালেন্স, যেটা থিওরি আকারে আসতে পারে 2 থেকে 5 নম্বরের মধ্যে। আরেকটা জিনিস মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স, সেটা 10 থেকে 15 মার্কের মধ্যে থাকে, ম্যাথ হিসাবে আসে। তো এই দুইটা টপিকের পাশাপাশি অন্যান্য যেই টপিকগুলো এই চ্যাপ্টার কভার করছে সেই সবগুলো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা ব্যালেন্সিং লেজার অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। A ledger account is balanced by totaling both sides of the account, then subtracting the smaller amount from the larger one and inserting this as a balance on the side which had a smaller total. এই টোটাল কনসেপ্টটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগটা হচ্ছে আমার লেজারের যে ডেবিট এবং ক্রেডিট সাইড থাকে, দুইটা সাইডকেই আমার টোটাল করতে হবে। তো আমি দুইটা সাইডকে যদি টোটাল করি, আমাদের এখানে যে ইলাস্ট্রেশনটা আছে সেক্ষেত্রে ডেবিট সাইডে টোটাল দাঁড়াবে 26,000 টাকা, ক্রেডিট সাইডে টোটাল দাঁড়াবে 4,500 টাকা। সেকেন্ড স্টেপে গিয়ে আমার দেখতে হবে কোন সাইডটা বেশি লার্জার অ্যামাউন্ট আর কোন সাইডটা স্মলার অ্যামাউন্ট। তো আমরা দেখতেছি ডেবিট সাইডে লার্জার অ্যামাউন্ট 26,000 টাকা, ক্রেডিট সাইডে স্মলার অ্যামাউন্ট 4,500 টাকা। বাট লেজারকে আমাদের ব্যালেন্স করতে হবে অ্যামাউন্টটাকে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্টের যেই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড লার্জার অ্যামাউন্টটাকেই টোটাল কলামে দুই জায়গায় লার্জার অ্যামাউন্টটা বসাইতে হবে। দ্যাট মিনস 26,000 টাকা ডেবিট সাইডের টোটাল কলামেও 26,000 বসাইতে হবে, ক্রেডিট সাইডের টোটাল কলামেও 26,000 টাকা বসাইতে হবে। যেহেতু ক্রেডিট সাইডে আমার স্মলার অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে ডিফারেন্স যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাকে ব্যালেন্স সিডি হিসাবে লাস্ট ডেটে, এটা যেহেতু মে মাসের, দ্যাট মিনস আমি যদি ধরে নেই যে পিরিয়ডটা হচ্ছে 1 মান্থের পিরিয়ডের অ্যাকাউন্টস, সেই ক্ষেত্রে আমার মে মাসের লাস্ট ডেট, দ্যাট মিনস 31/5/2016 ব্যালেন্স সিডি করতে হবে ডিফারেন্স অ্যামাউন্টটা। দ্যাট মিনস 26,500 থেকে 4,500 বাদ দিলে 21,500 টাকা ব্যালেন্স সিডি হবে। এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী পিরিয়ডে গিয়ে ওপেনিং ব্যালেন্স হিসাবে কাজ করবে, যেটাকে বলা হবে ব্যালেন্স বিডি, এবং এখানে ডেট হবে জুন মাসের 1 তারিখে। তো সেই ক্ষেত্রে এটার ব্যালেন্স দাঁড়াবে 21,500 টাকা। এখানে টোটাল ব্যালেন্সটা করার পরে আমাকে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করা মানে ডাবল আন্ডারলাইন কেন করতে হয় সেটা নিয়ে আমি ডিটেল পরে আলোচনা করব, বাট এখন একটু সামারি দিয়ে রাখি। আমরা যেটা জানি যে অ্যাকাউন্টিংয়ের ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমটা মূলত 1494 সালে যেই ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমটা তৈরি হওয়ার পর থেকে ক্রমান্বয়ে এটা ধাপে ধাপে বিভিন্ন ইমপ্রুভমেন্টের দিকে আসছে। সেই ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতায় 1960 সালের দিকে, যদিও এই কনসেপ্টটা নিয়ে বিতর্ক আছে, 1960 সালের দিকে ডাবল লাইন আকার একটা প্রসেস শুরু হয়। তো সেইটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, আমি কনক্রিট ইনফরমেশন বলতে চাই না। তবে এটা মোটামুটি শিওর যে অ্যাকাউন্টিং সাইকেলের যে স্টেপগুলো থাকে, প্রতি স্টেপের ক্লোজিং ব্যালেন্সে যখন আমি টোটাল টানতে যাই, টোটাল টানার পরে আমার ডাবল লাইন ইউজ করতে হবে, আন্ডারলাইন করতে হবে, এবং আমি যদি কোনো সাব টোটাল টানি সেক্ষেত্রে আমার সিঙ্গেল আন্ডারলাইন ইউজ করতে হবে। সেটা 1960 সালের পর থেকে প্র্যাকটিস হিসাবে শুরু হয়েছে। আমরা সবাই জানি যে ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে প্রথমে প্রাইমারিলি আমরা জার্নালে লিপিবদ্ধ করি, তারপরে আমরা পার্মানেন্টলি লেজারে লিপিবদ্ধ করি। লেজারে যে ব্যালেন্সগুলো থাকে, যে আমরা একটু আগে যেটা দেখলাম যে ব্যালেন্স সিডি আকারে বা ব্যালেন্স বিডি আকারে যে ব্যালেন্সগুলো থাকে, সেই ব্যালেন্সগুলোকে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে নিয়ে আমরা যে ট্রানজ্যাকশানটা পোস্টিং করেছি সেই ট্রানজ্যাকশানের ম্যাথমেটিক্যাল একুরেসি যাচাই করার চেষ্টা করি। সো ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ইজ এ স্টেটমেন্ট দ্যাট শোজ দ্য টোটাল ব্যালেন্স অ্যামাউন্ট অফ অল লেজার, এখানে লেজার মিনস জেনারেল লেজার, অ্যামাউন্টস ফর এ স্পেসিফিক পিরিয়ড। এখন পিরিয়ডটা মান্থের জন্য হতে পারে, কোয়ার্টারের জন্য হতে পারে, 6 মান্থের জন্য হতে পারে, অথবা হোল ইয়ারের জন্য হতে পারে।
আর এই ট্রায়াল ব্যালেন্সটা যেহেতু আমার রেকর্ডিংয়ে ম্যাথমেটিক্যালি কোনো ইরর থাকে কিনা সেটা বের করার জন্য ট্রায়াল ব্যালেন্স করা হয়, সেহেতু ট্রায়াল ব্যালেন্স ইজ এ মেথড অফ টেস্টিং দ্য অ্যাকুরেসি অফ ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম। হোয়াট ইফ দ্য ট্রায়াল ব্যালেন্স ফেইলস টু ব্যালেন্স, এটা আলোচনা করার পূর্বে আমরা চ্যাপ্টার 6-এ যে টাইপস অফ ইরর ইন অ্যাকাউন্টিং আছে এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি চ্যাপ্টার 6-এ টাইপস অফ ইররস ইন অ্যাকাউন্টিংয়ে যাই, সেখানে আমরা 5টা ইররের কথা পাবো। ইররগুলো হচ্ছে ট্রান্সপোজিশন ইরর, ওমিশন ইরর, কমিশন ইরর, কম্পেনজেটিং ইরর অ্যান্ড ইররস অফ প্রিন্সিপালস। এই 5টা ইররসের মধ্যে আদার দেন ট্রান্সপোজিশন ইরর যে বাকি 4টা ইরর থাকবে, সেই ইররগুলো যদি ইনকার্ড হয় সেক্ষেত্রে আমার ট্রায়াল ব্যালেন্সের টোটাল ডেবিট এবং ক্রেডিট সাইড মিলে যাবে। তো যদি ট্রান্সপোজিশন ইরর ইনকার্ড হয় সেক্ষেত্রে আমার ডেবিট এবং ক্রেডিট সাইড মিলবে না। তো আমরা এই পোর্শনটাকে দুইটা ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে ইফ টোটাল কলাম 2 columns totals are not equal and another is যদি ইকুয়াল হয়। যদি ইকুয়াল না হয় তাহলে কি কারণে না হতে পারে? একটা হচ্ছে errors in recording transactions, another one is errors in addition of trial balance. রেকর্ডিং ট্রানজ্যাকশন বলতে আমরা যেটা জানি যে প্রাইমারিলি আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে জার্নালে লিপিবদ্ধ করি, তারপরে জার্নাল থেকে আমরা লেজারে পার্মানেন্টলি লিপিবদ্ধ করি। এই জার্নাল এবং লেজারে লিপিবদ্ধ করার সময় যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলের কারণে আমার 2টা কলাম না মিলার একটা সম্ভাবনা থাকে। আর লেজারের যে ক্লোজিং ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাকে নিয়ে আমরা যে ট্রায়াল ব্যালেন্স গঠন করি, সেই ট্রায়াল ব্যালেন্স গঠন করার সময় লেজার থেকে যে ক্লোজিং ব্যালেন্সটা নেই সেইটা ড্র করার সময় যদি কোনো ভুল করে থাকি তাহলেও আমার 2টা কলাম না মিলতে পারে। আর ট্রান্সপোজিশন ইররটা হচ্ছে যদি কোনো একটা ফিগারের 2টা অ্যামাউন্ট রং ওয়েতে রাউন্ড হয়, দ্যাট মিনস 25,535-এর জায়গায় আমি যদি 25,553 ডেবিট সাইডে লিখি এবং ক্রেডিট সাইডে 25,535-এ লিখি, সেক্ষেত্রে অথবা 9,563-র জায়গায় 9,536 ডেবিট সাইড, 9,563 ক্রেডিট সাইড, এই ধরনের যে 2 ডিজিট রাউন্ড অ্যারাউন্ড হওয়ার কারণে যে ভুলগুলো হয় সেটা হচ্ছে ট্রান্সপোজিশন ইরর। এই ধরনের ভুল হলেও আমার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট সাইডের 2 কলামসের টোটালটা ইকুয়াল হবে না। আর কি কারণে কি ধরনের ভুল হওয়ার পরেও 2টা কলাম ইকুয়াল হবে, এগুলো হচ্ছে ওমিশন ইরর, কমিশন ইরর, কম্পেনজেটিং ইরর, ইররস অফ প্রিন্সিপাল। ওমিশন ইররটা হচ্ছে যখন আমি একটা কোনো ট্রানজ্যাকশন রেকর্ড করার সময় ওই ট্রানজ্যাকশনটাকে টোটালি রেকর্ডিং প্রসেস থেকে যদি ওমিট করে দেই, সেক্ষেত্রে যে ইররটা অ্যারাইজ হবে সেটা হবে ওমিশন ইরর। দ্যাট মিনস আমি প্রাইমারিলি যখন জার্নালে লিপিবদ্ধ করি, জার্নালে যদি টোটালি কোনো একটা ট্রানজ্যাকশন রেকর্ড না করি, তাহলে আমার ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে যেহেতু আমরা ট্রানজ্যাকশনটা রেকর্ড করি ডেবিট এবং ক্রেডিট সাইডের ইকুয়াল রেখে, সেক্ষেত্রে আমার ট্রায়াল ব্যালেন্সের টোটাল ডেবিট এবং ক্রেডিট সাইড মিলে যাবে, বাট অ্যাকাউন্টস উইল নট প্রোভাইড একুরেট ইনফরমেশন। দেন কমিশন ইররস। কমিশন ইররটা অ্যারাইজ হয় আমরা যদি কোনো একটা ডেবিট ব্যালেন্সকে ডেবিট অ্যাকাউন্টে লিপিবদ্ধ করি অথবা ক্রেডিট ব্যালেন্সকে ক্রেডিট অ্যাকাউন্টে লিপিবদ্ধ করি, বাট রং অ্যাকাউন্টে যদি লিপিবদ্ধ করি, তখন যে ইররটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে কমিশন ইরর। কীরকম? যে আমি যদি একটা রেন্ট এক্সপেন্সকে ডেবিট সাইডে লিপিবদ্ধ করার কথা, আমি অ্যামাউন্টটাকে ডেবিট সাইডে লিপিবদ্ধ করলাম, বাট আমি অ্যাকাউন্টের নামটা দিলাম স্যালারি অ্যাকাউন্ট। দ্যাট মিনস স্যালারি এক্সপেন্স ডেবিট করলাম ইনস্টেড অফ রেন্ট এক্সপেন্স। সেক্ষেত্রে আমার যে ভুলটা হয় সেটা হচ্ছে কমিশন ইরর। দেন কম্পেনজেটিং ইররস। কম্পেনজেটিং ইররসটা হচ্ছে যদি একটা ভুল অন্য একটা কোনো ভুলের মাধ্যমে কম্পেনজেট হয়, দ্যাট মিনস একটা ভুলের কারণে যদি ট্রায়াল ব্যালেন্স গরমিল হয়, অন্য কোনো ভুল যদি সেই গরমিলটাকে সংশোধন করে দেয়, সেক্ষেত্রে সেই ইররটা হচ্ছে কম্পেনজেটিং ইররস। আর ইররস অফ প্রিন্সিপালস হচ্ছে আমি যদি কোনো রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে অথবা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচারে, ক্যাপিটাল ইনকামকে রেভিনিউ ইনকামে অথবা রেভিনিউ ইনকামে ক্যাপিটাল ইনকামে লিপিবদ্ধ করি, সেক্ষেত্রে আমার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট সাইডের টোটাল ব্যালেন্স মিলে যাবে, বাট অ্যাকাউন্টস উইল নট প্রোভাইড
accurate information. Extended trial balance. An extended trial balance is a worksheet used to keep track of adjustments between the trial balance and the final accounts. আমরা প্রাইমারিলি প্রত্যেকটা ট্রানজ্যাকশনকেই জার্নালে লিপিবদ্ধ করি, তারপর পার্মানেন্টলি লেজারে লিপিবদ্ধ করি, তারপর লেজার থেকে ক্লোজিং ব্যালেন্সগুলো নিয়ে ম্যাথমেটিক্যাল একুরেসি যাচাই করার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স গঠন করি। তারপর ট্রায়াল ব্যালেন্সের ম্যাথমেটিক্যাল একুরেসি যাচাই করার পর আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম সহ অন্যান্য যেই ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলো থাকে সেই স্টেটমেন্টসগুলো আমরা গঠন করে থাকি। তো আমরা প্রথমে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা, আমি যেটা বলেছিলাম যে লেজার থেকে যে ক্লোজিং ব্যালেন্সগুলো নিয়ে যে ট্রায়াল ব্যালেন্সটা গঠন করা হয় সেটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স। আর এই ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাট দ্য ইয়ার এন্ডে যেই অ্যাডজাস্টমেন্টগুলো থাকে, এই অ্যাডজাস্টমেন্টগুলোর কারণে আমি যদি ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করি, সেক্ষেত্রে সেটা একুরেট ইনফরমেশন প্রোভাইড করবে না। সেক্ষেত্রে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টগুলোর একটা একুমুলেশন করতে হবে। একুমুলেশন করে দেন আমি তৈরি করব রিভাইজ ট্রায়াল ব্যালেন্স এবং সেই রিভাইজ ট্রায়াল ব্যালেন্স থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলোকে গঠন করব। আমরা এবার সরাসরি একটা ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশনে চলে যাব। তো ইলাস্ট্রেশনে আমি যেটা দেখতে পাচ্ছি যে ট্রায়াল ব্যালেন্সের এখানে যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স। দ্যাট মিনস এই অ্যামাউন্টগুলো আমি লেজারের ক্লোজিং ব্যালেন্স থেকে এনে ট্রায়াল ব্যালেন্স গঠন করেছি। এখানে দেখা যাচ্ছে ট্রায়াল ব্যালেন্সগুলো টোটালি ব্যালেন্সড, দ্যাট মিনস ডেবিট এবং ক্রেডিট সাইড ইকুয়াল আছে। ইকুয়াল থাকার পরেও আমার এখানে এই তিনটা ট্রানজ্যাকশন আমি ওই পিরিয়ডে অ্যাভয়েড করেছিলাম, এগুলোর জন্য এখন আমার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সেগুলো হচ্ছে ব্রড ম্যাটেরিয়াল ফর 1000, half for cash and half on credit. Another one is made sales on 1040, of them 800 of which were on credit, paid wages to shop assistant, 260 in cash. এই ট্রানজ্যাকশনগুলো কোনো কারণে আমার রাউন্ড দ্য ইয়ারে ওমিট করেছিলাম, এখন এগুলোকে আমি লিপিবদ্ধ করব। তো আমি প্রথম ট্রানজ্যাকশনটাকে যদি জার্নালাইজ করি, যে আমি 1000 টাকার ম্যাটেরিয়াল পারচেস করেছিলাম, যেটার হাফ ক্যাশে পেমেন্ট করেছিলাম, হাফ ক্রেডিটে করেছিলাম, এটা জার্নালাইজ করলে এটা দাঁড়াবে পারচেস হবে ডেবিট 1000 টাকা, ক্যাশ এট ব্যাংক, দ্যাট মিনস আমি যেহেতু ক্যাশে পেমেন্ট করেছি হাফ, দ্যাট মিনস ক্যাশ এট ব্যাংক হচ্ছে 500 টাকা, ট্রেড পেয়েবল হচ্ছে 500 টাকা। আর সেকেন্ড জার্নালের জন্য সেকেন্ড এন্ট্রিটাকে যদি আমি জার্নালাইজ করি, যেটা 1040 টাকা সেল করেছি, যার মধ্যে 800 টাকা ক্রেডিটে সেল করেছিলাম, তো আমি সেই ক্ষেত্রে সেলস হচ্ছে ক্রেডিট 1040 টাকা, ক্যাশে যেহেতু সেল করেছিলাম 240 টাকা, ক্যাশ এট ব্যাংক ডেবিট 240 টাকা, ট্রেড রিসিভেবল 800 টাকা, আর শপ অ্যাসিস্ট্যান্টকে ওয়াজেস পেমেন্ট করেছিলাম 260 টাকা, সেটার জন্য ওয়াজেস এক্সপেন্স বলতে পারি বা আদার এক্সপেন্স যাই বলি, ডেবিট 260 টাকা, আর ব্যাংকে পেমেন্ট করেছিলাম যেহেতু ক্যাশ এট ব্যাংক হচ্ছে 260 টাকা। এবার এই এন্ট্রিগুলোর জন্য আমি অ্যাডজাস্টমেন্ট গঠন করব। এখানে আমি প্রথমে যদি পাই পারচেজ অ্যাকাউন্ট, আমি এখানে দেখব কোনো পারচেজ অ্যাকাউন্ট অলরেডি আছে কিনা, যদি থাকে তাহলে পারচেজ অ্যাকাউন্ট, এই যে এখানে পারচেজ অ্যাকাউন্ট আছে, যেহেতু পারচেজ অ্যাকাউন্ট আছে এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আছে, অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট সাইডে 1000 টাকা লিখে ফেলবো। দেন ক্যাশ এট ব্যাংকে 500 টাকা ক্রেডিট সাইডে আছে, ক্যাশ এট ব্যাংক জেনারেলি ডেবিট ব্যালেন্স হয়, তো আমি ক্রেডিট সাইডে 500 টাকা এখানে লিখবো। এইটার সাথে আরেকটা ট্রানজ্যাকশন থাকার ফলে এই যে স্টার চিহ্ন দিয়ে এখানে দেখানো আছে 500 + 260, দ্যাট মিনস এই 760 এর মধ্যে 500 আছে। আর ট্রেড পেয়েবল 500 টাকা, ট্রেড পেয়েবলও এখানে আছে 11200 টাকা, 11200 সাথে ক্রেডিট সাইডেই আছে, আর এটাও ক্রেডিট সাইডে আছে, এই কারণে আমি ক্রেডিট সাইডে 500 টাকা লিখে দিব।
আর এটার ক্ষেত্রে ক্যাশ এট ব্যাংকের ক্ষেত্রে 240 টাকা ডেবিট ব্যালেন্স, এখানে 240 টাকা ডেবিট সাইডে লিখে ফেললাম। ট্রেড রিসিভেবল ডেবিট সাইডে 800 টাকা আছে, আমি দেখবো ট্রেড রিসিভেবল আছে কিনা। ট্রেড রিসিভেবল 12,000 টাকা, এখানে ডেবিট সাইডে 800 টাকা লিখলাম। এভাবে প্রত্যেকটা ট্রানজেকশনকে অ্যাডজাস্টমেন্টের যেই সাইডে জার্নালাইজ করার ফলে যেই সাইডে থাকবে সেই সাইডে অ্যাডজাস্টমেন্টের সেই সাইডে এই অ্যামাউন্টটা লিখে দিব। যদি কোনো অ্যাকাউন্ট এই জায়গায় না থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে আমার নতুন করে লিখতে হবে। নতুন করে লিখে দেন অ্যাডজাস্টমেন্টের টোটাল কলামটা টানতে হবে। এখানে যদি টোটাল এক্সপেন্সটাকে ডেবিট সাইডের কলাম টানে, দুইটাই 2300 টাকা। আর আগের যে ট্রায়াল ব্যালেন্স, ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স ছিল সেটা ছিল 72,420 টাকা। এই দুইটাকে একুমুলেট করে আমার দ্যাট মিনস এখানে আমি যদি দেখাই যে ক্যাশ এট ব্যাংকে 11,700 টাকা ডেবিট ব্যালেন্স আছে, এখানে ডেবিট ব্যালেন্স 240, ক্রেডিট ব্যালেন্স 760। তাহলে 11,700 সাথে 240 যোগ করব আর 760 বিয়োগ দিলে আমার দাঁড়াবে 11,180। এভাবে প্রত্যেকটা ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সকে অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্সের সাথে একুমুলেট করে আমি রিভাইজ ট্রায়াল ব্যালেন্স গঠন। এবার আমি ওইখানে যে রিভাইজ ট্রায়াল ব্যালেন্সটা গঠন করেছিলাম সেই রিভাইজ ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সগুলো থেকে আমি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম অ্যান্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন গঠন করব। এখানে যে ব্যালেন্সগুলো থাকবে সেই ব্যালেন্সগুলো থেকে কোনটা প্রফিট অর লসের আইটেম অ্যান্ড কোনটা ফিনান্সিয়াল পজিশনের আইটেম সেইটা আইডেন্টিফাই করে সরাসরি আমি ওই জায়গায় ট্রান্সফার করে দিব। ব্যাংক লোন যেহেতু আমি এটা জানি লাইবিলিটির আইটেম, দ্যাট মিনস স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের আইটেম। ক্রেডিট ব্যালেন্স 12,000 টাকা, এখানে ক্রেডিটে 12,000 টাকা বসাই দিলাম। ক্যাশ এট ব্যাংক আমি জানি অ্যাসেটের আইটেম, যেহেতু এটা অ্যাসেটের আইটেম তাইলে আমার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে যাবে 1,180 টাকা। অ্যাট দ্য সেম ওয়ে রেন্ট হচ্ছে প্রফিট অর লসের আইটেম, যেহেতু এটা এক্সপেন্স, এখানে ডেবিটে 1,880 টাকা আছে, সেহেতু ইনকাম স্টেটমেন্টে 1,880 টাকা ডেবিট ব্যালেন্সে নিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটাকে যেটা ইনকাম স্টেটমেন্টে যাবে ইনকাম স্টেটমেন্টে, যেটা ফিনান্সিয়াল পজিশনে যাবে ফিনান্সিয়াল পজিশনে যদি টানার পরে আমি দেখব যে ইনকাম স্টেটমেন্টের যে দুইটা সাইডের ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আমার সমান হবে না। সমান হবে যদি সেক্ষেত্রে কোনো প্রফিট অর লস না থাকে। যদি প্রফিট অর লস থাকে তাহলে দুইটা সমান হবে না। যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা হবে হচ্ছে নেট প্রফিট অথবা নেট লস। এখানে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আমার ক্রেডিট সাইড, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইড লার্জার অ্যামাউন্ট শো করতেছে, সেহেতু এটা আমার প্রফিট অ্যারাইজ হবে। এই প্রফিটটাকেই আবার যদি প্রফিট হয় তাহলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে ক্রেডিট সাইডে নিয়ে যাব, আর যদি লস হয় তাহলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের ডেবিট সাইডে নিয়ে যাব। নিয়ে গেলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের টোটাল ব্যালেন্সটা মিলে যাবে। এবার ওয়ার্কশিটটা গঠন করার পরে আমাকে যদি এক্সামে কোনো রিকোয়ারমেন্টে বলা হয়ে থাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম গঠন করতে হবে, তাহলে ওই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট ওয়াইজ যেটা যেই জায়গায় বসানোর কথা সেটা সেই জায়গায় বসানোর পরে নেট প্রফিট পাবো 7,680 টাকা। তারপর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনেও যেই ফরম্যাট থাকবে সেই ফরম্যাট অনুযায়ী আমি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটাকেও প্রিপেয়ার করে ফেলব। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে a statement of displaying item of income and expenses in a reporting period as component of profit or loss for the period. এই ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারি যে ইনকাম স্টেটমেন্টের আইটেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে এক্সপেন্স। এখন আমরা ইনকাম নিয়ে আলোচনা করব। ইনকাম হচ্ছে increase in economic benefit during the accounting period in the form of inflows or enhancement of asset or decreases of liabilities that results in increases in equity other than those relating to contribution from equity participant. That means ওনারের থেকে যে কন্ট্রিবিউশন থাকবে সেই কন্ট্রিবিউশন বাদ দিয়ে কোনো একটা এন্টিটিতে তার জেনারেল অ্যাক্টিভিটিজের ফলে যদি কোনো ইকোনমিক বেনিফিট ইনফ্লো হয় তাহলে সেটা হবে ইনকাম। এই ইনকামটাকে আমি যদি রিকগনাইজ করতে চাই তাহলে আমি দুইটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইকোনমিক বেনিফিট ইনফ্লো হয় কিনা এন্টিটিতে, আর যদি ইনফ্লো হয় তাহলে যেই অ্যামাউন্টটা ইনফ্লো হচ্ছে সেই অ্যামাউন্টটাকে রিলায়েবলি আমি মেজার করতে পারবো কিনা। এবার এক্সপেন্স, ডিক্রিজ ইন ইকোনমিক বেনিফিট ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইন দ্য ফর্ম অফ আউটফ্লোস or deflation of asset or incurrence of liabilities that results in decreases in equity other than those relating to distribution of equity participant. That means equity participant কে আমি যেটা প্রোভাইড করব এন্টিটি থেকে সেটা বাদ দিয়ে বাকি কোনো ফর্মে যদি আমার ইকোনমিক বেনিফিট আউটফ্লো হয় সেক্ষেত্রে
আমি সেটাকে এক্সপেন্স হিসাবে রিকগনাইজ করব। সেই রিকগনিশন ক্রাইটেরিয়া ফিল আপের জন্য আমি দুইটা কন্ডিশন দেখব। একটা হচ্ছে ইকোনমিক বেনিফিট আউটফ্লো হয় কিনা এন্টিটি থেকে, আর একটা হচ্ছে যেই অ্যামাউন্টটা আউটফ্লো হচ্ছে সেই অ্যামাউন্টটাকে রিলায়েবলি মেজার করতে পারি কিনা। If you have any questions regarding this video, you can ask me in the comment section. I will try my best to answer every question that you will ask. Thanks for watching.